কিন্তু ইঞ্জিনের সংখ্যাটা কিন্তু ফিল আপ হয় নাই। আমরা কি করছে, জ্বালানিটা কি করছে, যে যন্ত্রের মাধ্যমে জ্বালানিটা, এটা পুরোটা কিন্তু একটা যন্ত্র, যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে কি করছে, জ্বালানিটা কোথায় নিয়ে আসছে, ইঞ্জিনে নিয়ে আসছে। ইঞ্জিনে জ্বালানিটা যে যন্ত্রের মাধ্যমে ইঞ্জিন কি করবে, জ্বালানিটাকে তাপ শক্তি রূপান্তর করবে। এখন তাপ শক্তি রূপান্তর করে কেমনি দেখেন, এই যে সাকশন স্ট্রোক বলছি, ঠিক আছে, এখানে 4টা স্ট্রোক সম্পূর্ণ হয়। কিন্তু সাকশন বলছি, সাকশনের সময় কি করবে, আপনারা টিডিসি বিডিসি পড়ছেন, কি সাকশন কম্প্রেসর পাওয়ার একজন জ্বালানিটা প্রবেশ করছে, যখন প্রবেশ করে তখন পিস্টনের অবস্থান কিন্তু বিডিসি তে থাকে। বিডিসি মানে কি, একেবারে নিচ। বিডিসি পূর্ণরূপ কি, হ্যাঁ, বটম ডেড সেন্টার, আর কি টপ ডেড সেন্টার। যখন পিস্টন একেবারে বিডিসি তে আসবে তখন কম্প্রেশন হবে, মানে কি পিস্টন নিচের দিকে আসছে, ওই সময় কি ইনটেক ভালভ খোলা হবে। ইনটেক ভালভ কি বলছি, ইনটেক ভালভের কাজ কি, জ্বালানিটা বাতাসের মিশ্রণটা কোথায় প্রবেশ করবে, ইঞ্জিনে দিলে না, ইঞ্জিন পিস্টন সিলিন্ডারে, পিস্টনে, ইঞ্জিন তো পুরোটাই পিস্টনে, পিস্টন, এই যে এটা হচ্ছে পিস্টন সিলিন্ডার। যদি 4টা সিলিন্ডার হয় তাহলে 4 সিলিন্ডার, একটা সিলিন্ডারে 1 সিলিন্ডার, ঠিক আছে, এক সিলিন্ডারে দেখা দিচ্ছি। এরকম 4টা সিলিন্ডার হয়, এরকম এইরকম 4টা ইনটেক ভালভের এই যে 4টা লাইন যাবে, এরকম 4টা লাইন গেলে এই যে 4টা একসাথে এরকম পাইপ দিয়ে একসাথে হয়ে তারপরে কার্বোরেটরে গেছে না, এটাকে বলে ইনটেক ম্যানিফোল্ড। এখানে 4টা যদি এক্সজস্ট ভালভ থাকে, এই যে একটা এক্সজস্ট ভালভ দেখেছি, 4 সিলিন্ডার হয়, 4টা এক্সজস্ট ভালভ এরকম করে কিন্তু থাকবে, 4টা লাইনই কিন্তু একসাথে, এটাকে বলে এক্সজস্ট সিলিন্ডার দিয়ে চলে গেছে না, এটাকে বলে এক্সজস্ট ম্যানিফোল্ড। এত কিছু দেখাইতে গেলে আপনাদের এই যে ফর্মুলা লাগতেছে না, স্যার এটা দেয়া হইছে তো কালকে সাইড সিলিন্ডারে ইয়া বানাইছি, এটাকে বলে ইনটেক ম্যানিফোল্ড, এটাকে বলে এক্সজস্ট ম্যানিফোল্ড। কথা হচ্ছে আপনাদের, কথা হচ্ছে আপনাদের সাকশন। ইনটেক সাকশনের সময় কি করে, ইনটেক ভালভ দিয়ে জ্বালানিটা প্রবেশ করে, জ্বালানি বাতাসে মিশ্রণে প্রবেশ করে। তখন যখন মিশ্রণ প্রবেশ করে তখন পিস্টন কিন্তু নিচের দিকে থাকে, নিচের দিকে কিন্তু আসে, নিচের দিকে যখন আসে, এই যে নিচের দিকে যখন আসে বিডিসি অবস্থা থাকে, মানে নিচের দিকে একেবারে সব এর নিচে আর যায় না। ওই সময় কি করবে, ইনটেক ভালভ করবে, শুধু জ্বালানি আর বাতাসটা প্রবেশ করবে। এখন একটা এখানে কথা, এখানে তো পাম্প নাই, এখানে তো ফার্ম নাই, তাহলে উপর থেকে জ্বালানি বাতাসটা কেমনে আসবে, নিচে এয়ার ক্লিনার বক্সের থেকে বাতাস আসবে, বাতাসটা কেমনে আসবে, ওইখানে তো কোনো ফার্ম নাই, বাতাসটা তো ঠেলার মতো কোনো কিছুই নেই, কেমনে বাতাস আসবে, স্প্রিং থাকে অনেক সময় নিচে নামলে উপরে একটা কানেক্টর থাকে, চাপ দিল আমি শর্টে একটু কথা বলি, বুঝতে নাই দিকে দেখে শর্টে একটা কথা বলি। শর্টে কথা হচ্ছে যে আমি যদি ডেকুর দেন, ভিতর থেকে গ্যাসটা বের করতেছেন না, তো ওই গ্যাসটা ফিল আপ করার জন্য বাইরে থেকে বাতাস ঢুকে না, আবার ঢুকে না, এইরকমই। এই যে পিস্টনটা যখন নিচের দিকে আসে, এইটুকু এখানে কিন্তু জায়গা নাই, টিডিসিতে যখন পিস্টন থাকে তখন কিন্তু এখানে জায়গা নাই, জায়গাটা যখন পিস্টন নিচের দিকে আসে আয়তনটা বেশি, কিন্তু বাতাসটা যে পরিমাণ বায়ু শূন্য অবস্থায় আছে, এই অবস্থায় বায়ু শূন্য অবস্থায় আছে। এখন এখানে যদি আমি বাতাস হাতটা দিয়ে এরকম করি, এখানে বায়ু আসতেছে মাঝখানে, এরকম পিস্টন এখানে বায়ু শূন্য অবস্থায় নিয়ে একেবারে টিডিসিতে আছে, যখন নিচের দিকে বিডিসিতে আসবে তখন কি করবে, এখানে কি বায়ু শূন্য অবস্থায় ছিল, এখন যদি আয়তনটা বাড়ায় তাহলে এখানে বায়ু লাগবে না, বায়ুটা কোথা থেকে নিবে, এই পাশে রাস্তা আছে, ইনটেক ভালভ দিয়ে নিবে। তো ইনটেক ভালভের রাস্তার উপরে এয়ার ক্লিনার আছে, এয়ার ক্লিনারের পাম্প নাই, কিন্তু পাম্পটা এইভাবে নেয়, ওই ডেকুরের মতোই উপর থেকে বাতাসটা জ্বালানিটা সবটাই কিন্তু এইভাবে ঢুকে, এই যে কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইএফআই সিস্টেমের ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু এরকম করে বাতাসটা ঢুকে, জ্বালানিটা ঢুকে না। জ্বালানি কিন্তু আলাদা, কালকে দেখাইছি কি, দেখে নেই, পরে দেখাচ্ছি। এটা জ্বালানিটা প্রবেশ করলো, জ্বালানি বাতাসে মিশ্রণ প্রবেশ করলো, কি প্রবেশ করলো, কখন প্রবেশ করলো, সাকশনের সময়। সাকশন কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো জ্বালানি কিন্তু তাপ শক্তি কিন্তু রূপান্তর হয় নাই। এখন দেখেন কম্প্রেশন ধাপে যাবে, পিস্টন টিডিসিতে আছে, পিস্টন নিচের দিকে আসছে না, আবার কিন্তু এখন বিডিসিতে আছে, পিস্টন আবার এখন টিডিসিতে যাবে, যখন টিডিসিতে যাবে তখন কম্প্রেশন হবে, কিন্তু জ্বালানিটাতে প্রবেশ করছে তখন কিন্তু ভালভ কিন্তু বন্ধ থাকবে, তখন আবার উপর দিয়ে চলে যাবে না, তখন যখন কম্প্রেশন ধাপে যাবে তখন কি করবে, এই যে টিডিসি যখন পিস্টন যাবে, কম্প্রেশন ধাপে যখন যাবে জ্বালানি বাতাসটাকে কি করবে, চাপ সৃষ্টি করবে। এখন যদি চাপ সৃষ্টি করে, যে পরিমাণ এখানে ইয়া ঢুকছে ওই পরিমাণে যদি এইটুকু পরিমাণে নিয়ে আসে,
তাহলে কি চাপ সৃষ্টি হবে না? চাপ সৃষ্টি অবস্থায় জ্বালানিটার বাতাসটা কি গরম হবে না? ওই গরম অবস্থায় কি করবে, স্টার প্লাগ শেষের দিকে ফায়ারিং করবে। ফায়ারিং করা মানে কি, জ্বালানিটা তাপ শক্তি উৎপন্ন করা। যখন ফায়ারিং করবে তখন কি বিস্ফোরণ ঘটবে না? জ্বালানির মধ্যে বিস্ফোরণ ঘটবে না? এই যখন বিস্ফোরণ ঘটবে তখনই পাওয়ার কাজ সম্পূর্ণ হবে। এখানে যে বিস্ফোরণটা ঘটবে, এই বিস্ফোরণের ইয়াতেই পিস্টন অধিক একটা শক্তি নিয়ে নিচের দিকে আসবে, বিডিসিতে আসবে অধিক একটা শক্তি নিয়ে। যে এখন যেমন ধরেন আপনারা যদি মাইনে ফা দেন, মাইন বুঝে দেখছেন না কখনই, কিন্তু মোবাইলে তো দেখছেন। ওই স্যার মানে ছবির মধ্যে দেওয়া যাচ্ছে মানে ফাউ উঠাইলে বোমা ফুটা জায়গা দেখেননি মাইন বোমা নাকি কয় এটারে? যেটা মাটিতে ভিতরে এটা মাটিতে পইত্যা রাখে, যে বোমাটা মাটিতে পইত্যা রাখে, ফা যখন সাফ করে তখনই ইয়ে করে বিস্ফোরণটা হয়। দেখছেন না? এরকম এখানে যদি ফা দিয়ে আপনি সাফ দেন, ফাটা উঠান, ফাটা কি আর এখানে থাকবে? এরকম এখানে যখন বিস্ফোরণটা ঘটে, পিস্টনটা এই অবস্থা থাকে না, পিস্টনটা একেবারে বিডিসিতে আসে, ওদিকে একটা শক্তি নিয়ে বিডিসিতে আসে। বিস্ফোরণটা ঘটছে কিন্তু জ্বালানিটা তাপ শক্তির রূপান্তর করছে। তাপ শক্তিটা যান্ত্রিক ক্ষেত্রে ক্যাম্পে রূপান্তর করে। দেখেন এখানে যদি অধিক একটা শক্তি নিয়ে আসছে, পিস্টনটা অধিক একটা শক্তি নিয়ে নিচের দিকে আসছে, এই নিচের দিকে আসাতে এই যে ক্র্যাঙ্কশেপ আছে না, ক্র্যাঙ্কশেপ কিন্তু ঘূর্ণন শক্তি পেয়েছে। এই ঘূর্ণন শক্তিটাই কিন্তু পরে চাকায় কিন্তু শক্তিটা গেছে, এটাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। আর এই যান্ত্রিক শক্তি রূপান্তর হওয়া থেকেই বলে ইঞ্জিন, আর কিছু না। এই যে রূপান্তর হয়েছে এটাকেই বলে যান্ত্রিক শক্তি। ব্যাস, সংজ্ঞাটা ক্লিয়ার পাইছে? এখন একটা বিষয় আছে, তারপরে কি একটা স্ট্রোক আছে। এই স্ট্রোকের কাজ কি? পিস্টন আবার উপরের দিকে উঠবে। এখানে যেহেতু বিস্ফোরণ ঘটছে, এখানে কার্বন ডাই অক্সাইড কি কালো ধোঁয়া নাই? ওই কালো ধোঁয়াটা কি করবে, এক্সজস্ট ভালভ ওপেন হয়ে বেড়ে চলবে। এই হচ্ছে 4টা স্ট্রোকের কাজ। একটা ইঞ্জিনের 4টা স্ট্রোক সম্পূর্ণ করে কিন্তু একটা স্ট্রোক সম্পূর্ণ করে, এটা পুরোটাই একটা স্ট্রোক। এবার পেট্রোল ইঞ্জিন হোক ডিজেল ইঞ্জিন হোক, এই 4টা থাকবে। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস বলি, এখানে যখনই এই পিস্টনের শক্তিটা পায়, সংজ্ঞাটা কিন্তু ক্লিয়ার। এই যে যখনই এই ইয়াটা পিস্টনের শক্তিটা পায়, পাওয়ার কাজ সম্পূর্ণ হয়, বিস্ফোরণটা ঘটে, এই যে ক্র্যাঙ্কশেফট ঘূর্ণন শক্তি পায় না, এই ক্র্যাঙ্কশেফটের সাথে থাকে ফ্লাইহুইল, প্রেসার প্লেট, ক্লাস প্লেট, ডায়নামো থাকে, ডায়নামো পরে এটা ইয়ে থাকে, ক্লাস প্লেট, প্রেসার প্লেট, তারপরে গিয়ার বক্স। এইভাবে শক্তিটা ওইদিকে গেছে। এখানে যে ফ্লাইহুইল থাকে, এখানে থাকে ডায়নামো। এটা যদি আপনি হাত দিয়ে ঘুরাইতে পারেন তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট, বলছিলাম কিন্তু এর আগে। এটা কিন্তু হাত দিয়ে ঘোরানো সম্ভব না। আমরা যখন সেল দেই, এই সেল মোটরটা কি করে, এই ফ্লাইহুইলকে ঘোরায়। ফ্লাইহুইল ঘোরা মানে কি, ক্র্যাঙ্কশেফট ঘোরা। ক্র্যাঙ্কশেফট ঘোরা মানে কি, পিস্টনটা ওঠানামা করা। ওঠানামা করা মানে কি, এই সাকশন কম্প্রেসর পাওয়ার এক্সজস্ট। এই সাকশন কম্প্রেসর পাওয়ার এক্সজস্ট হওয়া মানে কি, একবার রিলেই স্টার্ট, পরে আর সেল দেওয়ার লাগে না। এখানে দেখেন এই যে সাকশন কম্প্রেসর পাওয়ার এক্সজস্ট হয়, এই পাওয়ার কাজটা এমন ভাবে হয় যে বিস্ফোরণটা যখন এমন ভাবে হয় যে ঘূর্ণন শক্তিটা ক্র্যাঙ্কশেফট পায়, এই ক্র্যাঙ্কশেফট কি করে, পরবর্তীতে এই 4টা স্ট্রোক সম্পূর্ণ করার শক্তি অর্জন করে। না, এই 4টা মানে এরকম একটা ঘূর্ণন শক্তি পায়। আমি একটা ঘূর্ণন শক্তি দিলে এটা ঘুরতেইছে না, এখনো যাচ্ছেই না ওইদিকে, সেটা তো আর একটু ঘোরার পরে বন্ধ হয় না, এটা যাচ্ছেই, যতটুকু ইয়ে যাচ্ছেই। এই পরিমাণে পাওয়ার কাজে যে পরিমাণ এখানে শক্তিটা বিস্ফোরণটা নিচের দিকে ক্র্যাঙ্কশেফটকে ঘোরায়, ওই পরিমাণ শক্তিটা এই 4টা কাজ করার কিন্তু আবার শক্তি পায়। এই 4টা কাজ চাবি দিলে সর্বপ্রথমে ডায়নামারে সোজা করা হয়। ডায়নামো না, সেলফ চার্জ পায় ব্যাটারি, ডায়নামো থেকে না। তার মানে ঠিক আছে, তো আপনি ডায়নামো বলছেন, এই জন্য বলছি আর কি। ও ডায়নামো উনি বলছিলাম, আমি মনে বলছিলাম ভুল না, এখানে ডায়নামো থাকে না, এখানে সেলফ স্টার্টার মোটর থাকে, সেলফ স্টার্টার মোটর থাকে। ডায়নামো তো স্যার বিদ্যুৎটা সংগ্রহ, ডায়নামোটা হচ্ছে বিদ্যুৎ সংগ্রহ করে না, বিদ্যুৎটা উৎপন্ন করে। এটা থাকে এই ক্র্যাঙ্কশেফট আছে না, এই ক্র্যাঙ্কশেফট ঘুরে, এই ক্র্যাঙ্কশেফটের সাথে এখানে একটা ডায়নামো, পুলির সাথে আর টাইম বেলের সাথে একটা ডায়নামো থাকে। এই ডায়নামোর সাথে ডায়নামো, এই ক্র্যাঙ্কশেফট যদি ঘুরবে, ইঞ্জিন ঘুরলে তো শক্তি উৎপন্ন করলে কি, ইঞ্জিন চললে কি ডায়নামো ঘুরবে না? ডায়নামো ঘুরলে কি অটোমেটিক কেন বলা হয়, এখানে বিদ্যুৎ উৎপন্ন করবে না, এই বিদ্যুৎটা ব্যাটারিতে আর ব্যাটারি তখন কি করবে, সেলফকে ব্যাটারি চার্জ দিয়ে দিবে, বিদ্যুৎ দিবে, ইসিউকে দিবে, যত পরিমাণ যেখানে যেখানে লাগে সবখানেই বিদ্যুৎ সরবরাহ করবে। এখন যদি কিছুক্ষণ পরে ব্যাটারি ডায়নামো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারি চার্জ দেওয়া বন্ধ হয়ে যাবে। চার্জ দেওয়া বন্ধ হয়ে গেলে কিছুক্ষণ পরে গাড়ি বন্ধ হয়ে যাবে, লাগবে কাজ করবে না, এই কাজ করবে না।
ধাক্কা দিয়েও কিছু হবে না। যদি ডায়নামোটা যদি না ঘুরে, ডায়নামো যদি বিদ্যুৎটা না দেয়, পুরোপুরি না, ডায়নামো যদি বিদ্যুৎটা না দেয়, এখানে দেখা সেলফ স্টার্টার মোটর, ঠিক আছে? আমি যেটা বুঝতে চাইলাম আপনাদের, ওই যে ডাইরেক্ট আছে ক্রাফট আছে ক্রাফট না ভাই বলে যে আচ্ছা বাদ দেন। এই যে স্টোরটা সম্পূর্ণ করে পাওয়ার কাজ, এটা আবার বলি, এই যে পাওয়ার কাজটা যখন সম্পূর্ণ হয়, এই 4টা কাজ করার শক্তি অর্জন করে কিন্তু ক্রাঙ্কসেট ঘূর্ণন শক্তি পায়, ওই পরিমাণে ঘূর্ণন শক্তি পায়। এই ঘূর্ণন শক্তি পায় বলেই থেকে শক্তিটা তখন চলতে থাকে রিসাইকেল ভাবে, ঠিক আছে? পরে আর সেলফ দেওয়ার লাগে না। এই কাজটা করে ক্রাঙ্কসেট। ক্রাঙ্কসেটের মাধ্যমে কিন্তু এই ইয়াটা শক্তিটা উৎপন্ন করে, ওজন করার পর আবার শক্তিটা পায়। এই 4টা স্টেপ সম্পূর্ণ করা শক্তি পায়, 4টা স্টেপ সম্পূর্ণ করা শক্তি পায় যখন আবার সাকশন, আবার কম্প্রেশন চলে, এডজাস্ট হওয়ার পরে আবার সাকশন কম্প্রেশন পাওয়ারে আসে, আবার বিস্ফোরণ ঘটে, আবার এডজাস্ট সাকশন কম্প্রেশন আবার পাওয়ারে আসে, এভাবে চলতে থাকে। পরে আর সেলফ দেওয়ার লাগে না। এই যে কথা বলছিলাম, যেটা দিয়েছিলাম, এখানে হাত দিয়ে ঘুরাইলে গাড়িটা স্টার্ট, আমরা হাত দিয়ে ঘুরাইতে পারি? ঘুরাইতে পারি। সেমিশনটা আমাদের গাড়িতে নষ্ট হয়ে গেছে, সেলফ স্টার্টার মোটর আপনাদের গাড়িতে নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে বা নষ্ট হয়ে গেছে, সেলফ নিচ্ছেই না, কি করবে? একটা দিলে স্টার্ট হয়ে যাবে। এটা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কি হবে? এটা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে কিন্তু হবে, অটো গিয়ারে এটা সম্ভব না। গাড়ি ধাক্কা দিয়ে আগে গিয়ারে থেকে অটো গাড়ির ইঞ্জিন কি তাহলে স্যার অন্য ইঞ্জিন সিস্টেম আলাদা। গাড়ির এখানে যে ফ্লাইহুইলটা থাকে, এই ফ্লাইহুইলের সাথে ক্লাস প্লেট প্রেসার প্লেট থাকে। ক্লাস থাকলে ওই ক্লাসটা কি করে, মোট কোথায় ক্লাস প্লেট প্রেসার প্লেট থাকে না, ক্লাস প্লেট থাকে, ক্লাস প্লেটটার সাথে থাকে, ব্রেকের সাথে থাকে। এখানে যে ফ্লাইহুইলের সাথে ক্লাস প্লেটটা থাকে, ক্লাস প্লেটটা ব্রেকের সাথে কানেক্ট থাকে। যখনই আপনারা ব্রেক করেন, চাকাটা একটু ব্রেক হয়, ক্লাস প্লেটটা হালকা ধরে কিন্তু ওইখানে থাকে অ্যাডজাস্ট ব্রেকের সাথে। যখনই ব্রেকটা ফাড়া দেন, অটো গাড়ি চালাইছেন না, ব্রেকের পরে গিয়ার চেঞ্জ করছেন না, বা গিয়ার চেঞ্জ করছেন, ড্রাইভার দিচ্ছেন, এই দিচ্ছেন, সেই ব্রেকের পরে কিন্তু ব্রেকের আগে কিন্তু না, এইরকম এটা থাকে ব্রেকের সাথে। এই জন্য এইখানে সেলফ নষ্ট হয়ে গেলে, আর গাড়ি স্টার্ট দেওয়ার, ম্যানুয়াল গাড়ি স্টার্ট দেওয়ার নিয়ম কেমন? যদি সেলফ নষ্ট হয়, আগে ক্লাসে ফাড়া গিয়ার অবস্থায়, আগে ক্লাসে ফাড়া দিয়ে তারপরে গাড়িটা ধাক্কা দিতে হবে। গাড়িটা যখন রানিং হবে তখন ক্লাস ছাড়ে দিলে গিয়ার অবস্থায় একটু চললেই কি করবে, ফ্লাইহুইল ঘুরবে, ফ্লাইহুইল ঘোরাতে কি করবে, ক্রাঙ্কসেট ঘুরবে, ক্রাঙ্কসেট ঘুরলেই গাড়ি স্টার্ট। আমরা বুঝাইছি যে একাদি হইলো ফ্লাইহুইলটা ঘুরে দিছি, আর এই সেলফ থেকেই ফ্লাইহুইল অটোমেটিক। আর অটো গাড়িতে তো ইয়া নাই, ক্লাস প্লেট নাই, কেমনে গাড়ি আপনি ধাক্কা স্টার্ট দেবেন? অটো গাড়ি ধাক্কায় বা অন্য গাড়ি সাহসে এক গেছে গেছে নিয়ে যেতে হবে। একটাই উপায় আছে স্যার, ওই সেলফের জায়গা কোনো পাওয়ারটা সাপোর্ট দিলে যদি সেলফে করা যায় তাহলে সম্ভব না। এই হচ্ছে কথা, এই কথাটা স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট বলে। ইঞ্জিনের সফটওয়্যারটা